আসসালামু আলাইকুম প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের সাইফ আছি সাথে। আর আজকে কথা বলবো সদ্য মুক্তিপ্রাপ্ত মুভি বড়ে মিয়া ছোটে মিয়া নিয়ে। সম্প্রতি রিলিজ হওয়া এই মুভিটি প্রায় 23,000 মানুষের ভোটে IMDb-তে 8 আউট অফ 10 রেটিং পেয়েছে। মুভিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ, সাউথের সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারন এবং মানসী চিল্লার প্রমুখ। আর আপনারা যারা নাইটেলস থেকে এসেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। ওইখানে তো একটু বুঝিয়ে বলেইছি। আই হোপ ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড। কথা না বাড়াই, লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরু হয় বেশ কিছু আর্মি ভেহিকলস দেখিয়ে। খুবই ওভার প্রোটেক্টেড এসব গাড়িতে করে একটি বিশেষ বক্স নিয়ে যাওয়া হচ্ছিল। মূলত ইন্ডিয়ার সাথে পাকিস্তান এবং চায়না দুই দেশের সাথেই বেশ সম্পর্ক শীতল। যদি কখনো পাকিস্তান এবং চায়না একযোগে ইন্ডিয়াকে আক্রমণ করে তবে ইন্ডিয়া খুবই বেকায়দায় পড়বে, মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে কোটি কোটি মানুষ। তাই এই ধরনের পরিস্থিতিতে নিজেদেরকে রক্ষা করার জন্য ইন্ডিয়া একটি বিশেষ ধরনের টেকনোলজি নিয়ে কাজ করছিল, আর এই বক্সটির ভেতর সেই বিশেষ টেকনোলজিটি রয়েছে। কিন্তু জিনিসটা আসলে কি সেটা আমরা আরো পরে জানতে পারবো। সবকিছু ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু হঠাৎ সেই গাড়ি বহরে ভয়ঙ্কর আক্রমণ করে বসে একদল লোক। এই দলকে লিড করছিল অদ্ভুত এক মুখোশ পরিহিত ব্যক্তি। তারা একে একে সবগুলো সিকিউরিটিকে হত্যা করে এবং সেই বিশেষ বক্সটি সেখান থেকে নিয়ে চলে যায়। এই মাস্কম্যান শীঘ্রই ইন্ডিয়ান ডিফেন্স অথরিটিকে দুশ্চিন্তার সাগরে ফেলে দিতে যাচ্ছে। দ্রুত বক্স হাইজ্যাকের খবর ইন্ডিয়ান হাই অথরিটির কাছে চলে যায়। দ্রুতই একটি মিটিং ডাকা হয় আর এই বিষয়ে আলোচনা শুরু হয়। সবার মনে একটাই প্রশ্ন, কারা করেছে এই হাইজ্যাক আর তাদের উদ্দেশ্যটা কি? কিন্তু এই সময় তাদের কাছে একটা ভিডিও এসে পৌঁছায়। সে ভিডিওতে ওই মুখোশধারী ব্যক্তি বলে খুব শীঘ্রই ইন্ডিয়াকে সে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেবে। সে আরো বলে তাকে থামানোর ক্ষমতা কারোরই নেই। আর্মি অফিসিয়ালস এই ভিডিও পাওয়ার পর আতঙ্কিত হয়ে পড়ে, কারণ অনেক চেষ্টা করেও তারা এই মাস্কম্যানের কোনো ধরনের হদিশ খুঁজে পায় না। কিন্তু তারা খুব ভালো করেই জানতো যে ওই বক্সের ভেতরে যেটা আছে ওইটার সাহায্যে আসলেই এই লোক চাইলে ইন্ডিয়াকে ধ্বংস করে দিতে পারবে। ইন্টেলিজেন্স তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে এবং ফাইনালি তারা সেই বক্সের অবস্থান ট্রেস করতে সমর্থ হয়। ওই মুহূর্তে বক্সটি ছিল ব্রিটেনে। যেহেতু বক্সটি অন্য দেশের মাটিতে ছিল তাই সরাসরি আর্মি ইনভেশন সম্ভব ছিল না। বক্সটি ফিরিয়ে আনার জন্য দরকার ছিল দুর্ধর্ষ কিছু সিক্রেট কমান্ডো। এই সময় আমরা মুভির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র কর্নেল আজাদকে দেখতে পাই। কর্নেল আজাদ বলে এই মিশনের জন্য পারফেক্ট দুজন সোলজার তাদের কাছে ছিল, কিন্তু অনেক আগেই কোর্ট মার্শাল করে তাদের দুজনকে আর্মি থেকে বের করে দেওয়া হয়েছে কোনো একটা বিশেষ কারণে। তাই হাইকমান্ড কর্নেল আজাদকে আদেশ করে তাদের দুজনকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে। কর্নেল আজাদ এই দায়িত্ব দেয় ক্যাপ্টেন মিশা নামক এক নারী আর্মি অফিসারকে, কারণ কর্নেল জানে বেডি মানুষ যে কোনো কাজের জন্য বেডা মানুষকে কনভিন্স করার আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে জন্মায়। তো ক্যাপ্টেন মিশা আজাদকে জিজ্ঞেস করে যদি ওই দুইজন সোলজার এতই হাই প্রোফাইল হয়ে থাকে তবে কেন তাদেরকে কোর্ট মার্শাল করা হলো। জবাবে কর্নেল বলে তাদের কোর্ট মার্শালের পেছনে অনেক বড় এবং কনফিডেন্সিয়াল একটা ঘটনা আছে। সেটা তো এখন সে মিশাকে জানাতে পারবে না, কিন্তু ওই দুই সোলজারের মহত্ব বোঝাতে মিশাকে 8 বছর আগের এক কাহিনী শোনায় সে, যখন আজাদ এবং ওই দুজন সোলজার একসাথে আফগানিস্তানে একটি মিশনে গিয়েছিল। গল্পটি বলা শুরু করে সে, আর কাহিনী ফিরে যায় আজ থেকে আরো 8 বছর পূর্বে। ওই দুজন সোলজারের নাম ছিল ক্যাপ্টেন ফিরোজ, কোড নেম ফ্রেডি, এবং ক্যাপ্টেন রাকেশ, যার কোড নেম ছিল রকি। তাদের দুজনের মাঝে এতই ভালো বন্ডিং ছিল যে তাদেরকে বড় মিয়া আর ছোট মিয়া বলে ডাকা হতো। এই নামটা খুব ক্লিশে, অনেক পুরাতন একটা ইন্ডিয়ান মুভি থেকে এই নামটা নেওয়া হয়েছে। যাই হোক, মূলত আফগানিস্তানে একটি সন্ত্রাসী সংগঠন বেশ কয়েকজন ইন্ডিয়ান সিটিজেনকে তাদের বেস ক্যাম্পে জিম্মি করে রেখেছিল। কর্নেল আজাদ আফগান বর্ডারে ফ্রেডি এবং রকির সাথে দেখা করে এবং তাদেরকে এই মিশনের জন্য প্রয়োজনীয় ব্রিফ করে। তাদের কাজ হবে সেই বন্দী ইন্ডিয়ানদেরকে এক্সট্রাক্ট করে নিয়ে আসা। ফিরোজ এবং রকি সিঙ্গেল হ্যান্ডেডলি গোপনে সেই গোষ্ঠীর ক্যাম্পে প্রবেশ করে। অসাধারণ দক্ষতা এবং সতর্কতার সাথে তারা পৌঁছে যায় সেই বন্দী ইন্ডিয়ানদের কাছে, আর এরপর সেখানে উদ্ভূত হয় এক বিশাল লড়াইয়ের। কিন্তু স্কিলড এই দুই মিলিটেন্ট প্রচুর গোলাগুলির মাঝেও সেই সব হোস্টেসদেরকে নিরাপদে ইন্ডিয়ান বর্ডারে ফিরিয়ে আনতে সমর্থ হয়। আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হওয়া এই মিশনটিকে তারা সম্ভব বলে প্রমাণিত করে। কর্নেল মিশাকে বলে ওই দুজন আমার জীবনে দেখা সব থেকে দুর্ধর্ষ মিলিটেন্ট ছিল এবং এখন পর্যন্ত তাদের চেয়ে ভালো কোনো সোলজার আমি দেখিনি। তাই এই মিশন যদি কেউ কমপ্লিট করতে পারে তবে এই দুজনই পারবে। তোমার কাজ হচ্ছে যে কোনো মূল্যে ওদেরকে এই মিশনের জন্য রাজি করানো এবং ফোর্সে ফিরিয়ে নিয়ে আসা। শুরুতে ক্যাপ্টেন মিশা রকির কাছে যায়। রকি ওই সময় একজন ফায়ার ফাইটার হিসেবে কাজ করছিল।
মিশা রকির সাথে দেখা করে তাকে সেই মুখোশধারীর ভিডিওটি দেখায় এবং জানায় যে তার দেশ কত বড় হুমকির সম্মুখীন হয়েছে। সবকিছু জানতে পেরে রকি তখনই মিশনের জন্য রাজি হয়ে যায়। এরপর রকি আর মিশা একসাথে যায় ফিরোজের সাথে দেখা করতে। ফিরোজকেও তারা দুজন সবকিছু খুলে বলে, কিন্তু সবকিছু শুনেও ফিরোজ বলে সে এই মিশনে যাবে না। সে তার সারাটা জীবন ইন্ডিয়ার জন্যই উৎসর্গ করেছে, কিন্তু তারপরেও তার দেশ তার সাথে বেইমানি করেছে। একটি ছোট্ট ভুলের জন্য তাকে পর করে দিয়েছে। তাই এখন আর সে তার সময় কিংবা জীবন এই স্বার্থপর মানুষদের জন্য নষ্ট করবে না। অনেক চেষ্টা করেও তারা ফিরোজকে কনভিন্স করতে সমর্থ হয় না। ফলে মিশা এবং রাকেশ দুজনে মিলেই মিশনটি এক্সিকিউট করার সিদ্ধান্ত নেয়। পরদিনই মিশা এবং রাকেশ একসাথে ইউকেতে চলে যায়। ব্রিটেনে এসে মিশা রকিকে প্যাম নামের একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। এই মেয়েটি এখানকার একটি ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করছে, কিন্তু মূলত সে একজন ইন্ডিয়ার সিক্রেট স্পাই। এই মেয়েটি একজন টেক স্যাভি পাবলিক। সে একজন দুর্ধর্ষ হ্যাকার আর যে কোনো ধরনের সিকিউরিটি সিস্টেম ভেঙে তার ভেতরে প্রবেশ করার জন্য বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত। বক্সটি যেখানে আছে সেখানে হিউম্যান প্রোটেকশনের বাইরে অনেক ধরনের টেকনোলজিক্যাল প্রোটেকশন দেয়া ছিল, তাই সেই সব ভাঙতে প্যামকে এই মিশনে খুবই জরুরিভাবে দরকার। তারা তিনজন একসাথে একটি টিম ফর্ম করে এবং চলে যায় সেই লোকেশনে যেখানে সেই বক্সটি রাখা ছিল। লোকেশনটি ছিল একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে। সুরক্ষিত এই জায়গাটিতে অনেকগুলো সিকিউরিটি লেভেলের সাথে ছিল অসংখ্য গার্ড এবং ট্রেন্ড সোলজার্স। কিন্তু ক্যাপ্টেন মিশা, রকি এবং প্যাম মিলে একে একে সেই সুপার স্কিল্ড সৈনিকদেরকে হত্যা করতে শুরু করে। টাইপিক্যাল বলিউড স্টাফ। একাই একটা পুরো ফোর্সকে খেয়ে ফেলে টাইগার রকি। সকল সিকিউরিটি সিস্টেম ব্রিজ করে এক পর্যায়ে তার একটি ভল্টের সামনে উপস্থিত হয়, আর এই ভল্টের ভেতরে রাখা ছিল সেই কাঙ্ক্ষিত বস্তুটি। এই ভল্টের সামনেও অনেক প্রোটেকশন ছিল, কিন্তু রকি একে একে সবগুলো গার্ডকে পিটিয়ে বৃন্দাবন পাঠাতে শুরু করে। এই পর্যায়ে হঠাৎ সেখানে উদয় হয় একজন মাস্কম্যান, আর এই মুখোশধারী আগের মুখোশধারীর চেয়ে বেশ কিছুটা আলাদা। রকি তাকেও বেধড়ক মার মারে, কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে ওই মুখোশধারীর গায়ে যতই আঘাত আসুক না কেন, সেই সব আঘাতই দ্রুত কিওর হয়ে যাচ্ছিল, একদম উলভারিনের মতো। এই দৃশ্য দেখে রকি তো টাস্কি খেয়ে যায়, আর এই পর্যায়ে মুখোশধারী রকিকে বেধড়ক মারধর করে, পিটিয়ে এসে রকিকে তক্তা বানিয়ে দেয়। অন্যদিকে মিশা আর প্যামেরও অবস্থা নাজেহাল। সেখানে মুখোশধারীর পক্ষের আরো অনেকগুলো গার্ড চলে আসে। তারা এই তিনজন ইনভেডারকে গুলি করে ঝাঁঝরা করে দিতেই যাবে, এই সময় সেখানে উদয় হয় ফিরোজ। শুরুতে অভিমানে মানা করলেও পরে দেশপ্রেমের টানে ঠিকই সে রকিদের পেছন পেছন এসেছে। এটা তো আমরা আগেই জানতাম। ফিরোজের আক্রমণে সবাই ছত্রভঙ্গ হয়ে পড়ে, আর রকিও শক্তি এবং সাহস ফিরে পায়। ফিরোজ এবং রকির মিলিত আক্রমণে মুখোশধারীর দল সেখান থেকে পালাতে বাধ্য হয়। এরপর প্যাম সেই ভল্টের সিকিউরিটি সিস্টেম হ্যাক করে খুলে ফেলে, আর এরা সবাই ভেতরে প্রবেশ করে। কিন্তু ভেতরে গিয়ে তারা কোনো বক্স খুঁজে পায় না, বরং সেখানে একটি মাঝবয়সী মহিলাকে দেখতে পায়। এই মহিলার নাম সোনিয়া। এই মহিলাকে এখানে বেঁধে রাখা হয়েছে। মেয়েটি তাদেরকে জানায় যে সেই বক্সে কোনো টেকনোলজি নয়, বরং সে নিজেই ছিল, আর এই মেয়েটি ইন্ডিয়ার সব থেকে বড় রক্ষা কবচ। মূলত ইন্ডিয়া নিজেদেরকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য একটি বিশেষ প্রতিরক্ষা সিস্টেম তৈরি করেছে। ওই সিস্টেমের বাইরে থেকে কোনো মিসাইল বা রকেট ইন্ডিয়ার দিকে আসলে তা বিস্ফোরিত হওয়ার আগেই আকাশে তা ধ্বংস করে দিতে সক্ষম হবে ইন্ডিয়া। এই ডোম টেকনোলজিটির নাম দেওয়া হয়েছে করণ কবচ, বা বাংলায় বললে কর্ণ কবচ। এই কর্ণ কবচের যে ডেটাগুলো, এগুলো তো কোথাও না কোথাও স্টোর করতেই হবে, কিন্তু কোনো কম্পিউটারাইজড হার্ড ড্রাইভে যদি এগুলো স্টোর করা হয় তবে সেটি হ্যাক হতে পারে কিংবা নানাভাবে শত্রুপক্ষের হাতে পড়তে পারে। তাই ইন্ডিয়ান অথরিটি সিদ্ধান্ত নেয় যে এই ডেটাগুলোকে তারা তাদেরই একজন ফার্নিশড আর্মি অফিসারের ব্রেইনে ইমপ্লান্ট করবে। এইভাবে এইসব তথ্য হ্যাক করা কারো পক্ষে সম্ভব হবে না, কিন্তু প্রয়োজন মতো তারা অফিসারের ব্রেইন থেকে সেই সব ডেটা ব্যবহার করতে পারবে। স্মার্ট ডিসিশন, ভেরি স্মার্ট। কিন্তু এইসব শুনে ফিরোজের কাছে খটকা লাগে। সে বলে যদি এই মুখোশধারী ওই ডোমের ডেটাগুলোই চাইতো, তবে এতক্ষণে সে এইগুলো এই মেয়েটির মস্তিষ্ক থেকে বের করে মেয়েটির ধড় তার মাথা থেকে আলাদা করে দিতে পারত। কিন্তু সে এসব না করে বরঞ্চ মেয়েটিকে এখানে আটকে রেখেছে। তাহলে কি এটা আমাদের জন্য কোনো ফাঁদ? তার কথা শেষ না হতেই আবারও তাদের উপরে মুহুর্মুহু আক্রমণ শুরু হয়। মুখোশধারী আবারও তার দলবল নিয়ে ফিরে আসে। এইবার তারা এদের সবাইকে বন্দী করে ফেলে। ফিরোজ এবং রকি এইবার আর খুব একটা সুবিধা করতে পারে না। মুখোশওয়ালা তাদের সবাইকে নিয়ে গিয়ে শিকলে বেঁধে ফেলে। তাদের সবাইকে অসহায় অবস্থায় আটক করার পর মুখোশধারী তাদের সামনে আসে আর ধীরে ধীরে নিজের মুখ থেকে মুখোশটা সরিয়ে নেয়। লোকটির চেহারা দেখে ফিরোজ এবং রকি দুজনেরই পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এই লোকটি আর কেউ নয়, তাদেরই এক সময়ের পরিচিত কবির নামের একটি লোক।
কবির তাদেরকে জানায় যে এই সব কিছু সে করেছে শুধুমাত্র ফিরোজ, রকি এবং ইন্ডিয়ার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। তার কথা শুনে ক্যাপ্টেন মিশা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কবির তাকে বলে, বুঝো না এই ব্যাপারটা? এরপর কবির মিশাকে খুলে বলে যে আসলে কি হয়েছিল তাদের মধ্যে। কাহিনী আবারও ফিরে যায় ফ্ল্যাশব্যাকে। মূলত কবির অনেক বড় একজন বিজনেসম্যান ছিল। সে দুবাই থেকে নিজের অস্ত্র উৎপাদনের ব্যবসা পরিচালনা করত। সে ছিল ইন্ডিয়ান আর্মির সব থেকে বড় অস্ত্র এবং গোলাবারুদ সাপ্লায়ার। কবিরের সাথে ইন্ডিয়ার শত্রুতার শুরু হয় তখন যখন কবির ইন্ডিয়ান আর্মির হাই অফিসিয়ালদের সাথে একটা মিটিং করে এবং নিজের অনেক বড় একটি প্রজেক্ট উপস্থাপন করে। এই মিটিং এ ফিরোজ, রকি, কর্নেল আজাদ সহ বড় বড় প্রায় সকল আর্মি অফিসাররাই উপস্থিত ছিল। মিটিং এ কবির তার সোলজার এক্স নামক একটি প্রোগ্রামের কথা উল্লেখ করে। মূলত সে সুপার পাওয়ার সম্পন্ন সোলজার তৈরি করার কথা বলছিল। এই প্রজেক্ট নিয়ে সে 15 বছর অলরেডি কাজ করেছে এবং এখন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। সে বলে, প্রতিটি যুদ্ধে অনেক ইন্ডিয়ান সোলজার হতাহত হয়। ইন্ডিয়ার জন্য এটা অনেক বড় একটা ক্ষতি। সোলজার এক্স প্রজেক্টে সে মূলত ইন্ডিয়ান সোলজারদের ডিএনএ সংগ্রহ করে সেখান থেকে তাদের হিউম্যান ক্লোন বানাবে। এই ক্লোনগুলো দেখতে মানুষের মতোই হবে, তবে তাদের মধ্যে ওই সোলজারের সমস্ত স্কিল উপস্থিত থাকবে, কিন্তু তারা হবে বহুগুণ বেশি শক্তিশালী আর তাদের গতিও হবে কয়েক গুণ বেশি। এই পর্যায়ে সে তার বানানো 2টি প্রোটোটাইপ প্রেজেন্ট করে, আর এই 2টি প্রোটোটাইপ ছিল ফিরোজ এবং রকির। এদের দুজনের ডিএনএ নিয়ে সে এদেরই মতো অসংখ্য সোলজার বানাতে চায়, যাদের আঘাত করা বা হত্যা করা প্রায় অসম্ভব হবে। এর ফলে ইন্ডিয়ান আর্মি শুধু শক্তিশালীই হবে না, বরং পুরো বিশ্বে তাদের একচেটিয়া আধিপত্য বিস্তার হবে। কিন্তু এই সব কিছু শুনেও আর্মি অফিসিয়ালসরা তার এই প্রজেক্ট সোলজার এক্স কে অ্যাকসেপ্ট করে না, বরং তারা ইমিডিয়েটলি এই প্রজেক্ট বন্ধ করতে বলে। এইটা শুনে কবিরের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। সে বুঝতেই পারছিল না এত বড় একটা সুযোগ এরা কেন হাতছাড়া করছে। কবির কর্নেল আজাদকে জিজ্ঞেস করে কেন তারা এই প্রজেক্টটি অ্যাকসেপ্ট করতে পারছে না। এই প্রজেক্টের সাহায্যে সমস্ত ক্ষমতা তাদের কুক্ষিগত হবে। আজাদ জবাব দেয়, এটাই সবচেয়ে বড় সমস্যা। এত বড় সুপার পাওয়ার যার হাতে থাকবে, সে যদি একজন খারাপ মানুষ হয়, তবে শুধু ইন্ডিয়া নয়, এটা পুরো বিশ্বের ধ্বংসের কারণ হবে। এছাড়াও একচেটিয়াভাবে আর্মির হাতে এত অস্বাভাবিক ক্ষমতা থাকলে শক্তির ভারসাম্য নষ্ট হবে, দেশে মিলিটারি রুল শুরু হতে পারে। আর সবচেয়ে বড় কথা, সোলজারদের মধ্যে মনুষ্যত্ব এবং মমত্ববোধ আছে বলেই যুদ্ধে অনেক নিষ্পাপ সিভিলিয়ান মানুষ ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। কিন্তু এইসব রোবোটিক সোলজার মনুষ্যত্ববোধহীন এবং এরা সাক্ষাৎ শয়তানের মতো হবে, যে কাউকে এরা আঘাত করবে, এমনকি নিরীহ শিশুদের পর্যন্ত। তাই আজাদ আবারও কবিরকে দ্রুত এই প্রজেক্টটি বন্ধ করতে হুঁশিয়ারি দেয়। তখন রাগের মাথায় কবির আজাদকে আক্রমণ করতে যায়, কিন্তু ফিরোজ এবং রকি তাকে ছুঁড়ে ফেলে দেয়। অপমানিত কবির নিজের ল্যাবে ফিরে প্রজেক্ট বন্ধ না করে বরং সায়েন্টিস্টদের বলে যত দ্রুত সম্ভব এই প্রজেক্ট শেষ করতে হবে। এরপর সে এই টেকনোলজি অন্য দেশের কাছে বিক্রি করবে। তখন ইন্ডিয়া বুঝতে পারবে কত ধানে কত চাল। কিন্তু কবিরের এই প্ল্যান ইন্ডিয়ান আর্মির কানে পৌঁছে যায়, আর আবারও ফিরোজ ও রকিকে দায়িত্ব দেয়া হয় কবিরকে থামানোর। কিন্তু তাদেরকে বলে দেয়া হয় যে কোনো মূল্যে কবিরকে জীবিত ধরতে হবে। তারা দুইজন ঝাঁপিয়ে পড়ে কবিরের রাস্তানায়। এখানেই বাধে বিশাল লড়াই, কিন্তু বড় মিয়া ছোট মিয়ার সাথে কেউই পেরে উঠছিল না। কিন্তু কবির তাদেরকে কঠিন টক্কর দেয়। এক পর্যায়ে সে প্রায় তাদেরকে হত্যাই করে ফেলত। নিজেদেরকে বাঁচাতে ফিরোজ এবং রকি গুলি করে কবিরকে ঝাঁঝরা করে ফেলে। বন্ধ হয়ে যায় প্রজেক্ট সোলজার এক্স। কিন্তু যেহেতু ওদের কাছে অর্ডার ছিল কবিরকে জীবিত ধরার, কিন্তু ওরা তাকে হত্যা করেছে, তাই তাদের দুজনকে কোর্ট মার্শাল করে আর্মি থেকে বরখাস্ত করা হয়। দৃশ্য আবার ফিরে আসে বর্তমানে। ফিরোজ এবং রকি কবিরকে দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল, কারণ তারা দুজন মিলেই কবিরকে হত্যা করেছিল। তাদেরকে অবাক হতে দেখে কবির হাসতে হাসতে বলে, সে নিজের ডিএনএ দিয়ে অলরেডি তার নিজেরই একটা প্রোটোটাইপ ক্লোন বানিয়ে রেখেছিল। যখন তারা তার ল্যাবে অ্যাটাক করে, তখন সে তার ক্লোনটিকে অ্যাক্টিভেট করে দেয় এবং সে নিজে সেখান থেকে পালিয়ে যায়। ফিরোজ এবং রকি যাকে হত্যা করেছে সে কবিরের ক্লোন ছিল, কিন্তু এই ক্লোনটিকে বানাতে তাকে 15 বছর পরিশ্রম করতে হয়েছে। এটি তার কাছে ছিল তার সন্তানের মতো, আর সেই সন্তানকেই রকি এবং ফিরোজ নির্মমভাবে হত্যা করেছে। তাই সে রকি এবং ফিরোজ কিংবা তাদের দেশ কাউকেই ছাড় দেবে না। এই সময় সেখানে কর্নেল আজাদকে নিয়ে আসে কবিরের লোকেরা। মূলত কর্নেলকে তারা ক্যাপচার করে ফেলেছিল, আর সবার সামনে কবির আজাদকে হত্যা করে। এরপর কবিরের পাশে যে 3 জন মাস্ক পরা ব্যক্তি দাঁড়িয়েছিল তারা সামনে আসে এবং কবিরের আদেশে নিজেদের মুখোশ খুলে ফেলে। আর এই সময় দেখা যায় ওই 3 জন আর কেউ নয়, ফিরোজ, রকি এবং আজাদ। এদের ডিএনএ দিয়ে কবির ওদের ক্লোন তৈরি করে ফেলেছে। সে এবার এদেরকে দিয়ে অন্যান্য দেশে আক্রমণ করবে, যার জবাবে সব দেশ একসাথে ইন্ডিয়ার উপর ঝাঁপিয়ে পড়বে। আর যেহেতু প্রথম আক্রমণ ইন্ডিয়া থেকেই হবে, তাই ইউনাইটেড নেশনসও তাদের সাহায্যে এগিয়ে আসবে না।
এরপর কবির তার ক্লোন এবং সোনিয়াকে নিয়ে সেখান থেকে রওনা দেয়। যাওয়ার আগে সে পুরো জায়গাতে আগুন লাগিয়ে দিয়ে যায়, কিন্তু বড় মিয়া ছোট মিয়া নিজেদেরকে মুক্ত করে ফেলে এবং দ্রুত গিয়ে হাইকমান্ডে সবকিছু জানায়। এইবারও কবিরকে থামানোর দায়িত্ব পড়ে BMCM এর উপর। অন্যদিকে কবির কর্ণকবজ অপারেট করা হয় যে বেজ থেকে, সেখানে হামলা করে বসে। সেখানকার সব সোলজারকে হত্যা করে সে বেজের কন্ট্রোল অধিকার করে এবং সোনিয়ার ব্রেন সিস্টেমে কানেক্ট করে কর্ণকবজকে ডিঅ্যাক্টিভেট করে দেয়। এই পর্যায়ে সেখানে ফিরোজ এবং রকি উপস্থিত হয়, কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তাদেরই মতো দেখতে সেই ক্লোনগুলো। ক্লোনের সাথে এদের চরম লড়াই বাঁধে, কিন্তু এক পর্যায়ে তারা সেই ক্লোনগুলোকে পুড়িয়ে ধ্বংস করে দিতে সক্ষম হয়। ক্লোনগুলোকে হত্যা করে তারা ভিতরে ঢুকে, কিন্তু দেখতে পায় ততক্ষণে কবির অসংখ্য মিসাইল বিভিন্ন দেশের উদ্দেশ্যে লঞ্চ করে দিয়েছে, আবার সেগুলো রওনা হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ বড় মিয়া এবং ছোট মিয়া কবিরকে আক্রমণ করে। অনেক লড়াইয়ের পর দুজনের মিলিত আক্রমণে কবির মারা যায়। বড় মিয়া এবং ছোট মিয়া সোনিয়াকেও মুক্ত করে, কিন্তু এইবার তাদের সামনে অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, আর সেটা ছিল রওনা দেয়া ওই মিসাইলগুলোকে থামানো। কিন্তু যেহেতু কর্ণকবজ ডিঅ্যাক্টিভেটেড ছিল, তাই এটা সম্ভব ছিল না। এই মিসাইলগুলোকে থামানোর একমাত্র উপায় ছিল কর্ণকবজকে আবারও অ্যাক্টিভেট করে তার সাহায্যে এই মিসাইলগুলোকে ইন্ডিয়ার বর্ডারেই ধ্বংস করে দেয়া। কিন্তু যখন তারা সোনিয়ার ব্রেন কানেক্ট করে কর্ণকবজ অ্যাক্টিভ করতে যায়, তখন দেখতে পায় কবির অলরেডি এর পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে। সময় দ্রুত ফুরিয়ে আসছিল, আর তারা বুঝতেই পারছিল না কি করতে হবে। এই সময় তাদের মনে পড়ে যে কবিরের সেই ক্লোনটির নাম ছিল একলভ, আর এই ক্লোনটিকে সে নিজে খুবই ভালোবাসত, তার নিজের সন্তানের মতো করে। হয়তোবা সে পাসওয়ার্ড ওর নামেই দিয়েছে। বুদ্ধি করে তারা সেই ক্লোন একলভের নাম ট্রাই করে, আর ট্রাই করতেই তারা ডোমের অ্যাক্সেস হাতে পেয়ে যায় এবং দ্রুত সেই মিসাইলগুলোকে ধ্বংস করে দেয়। এইভাবেই অনেক বড় একটি আসন্ন যুদ্ধ থেকে তারা ইন্ডিয়াকে বাঁচিয়ে ফেলে। এরপর আর কি, তারা সফল হয়েছে, তাই তাদের দুজনকেই আবারও আর্মিতে ফিরিয়ে নেওয়া হয় এবং তাদেরকে তাদের যথাবিহিত সম্মানও প্রদর্শন করা হয়। সবকিছু হ্যাপি হ্যাপি এন্ডিং হবে, এই সময় আমরা একটি প্লট টুইস্ট দেখতে পাই। যদিও বড় মিয়া এবং ছোট মিয়া মনে করেছিল তারা কবিরকে হত্যা করে ফেলেছে, কিন্তু দেখা যায় মুভির শেষ দৃশ্যে কবির আবারও চোখ খুলে তাকায়। কিন্তু এইখানেই এই মুভিটি শেষ হয়। মূলত এটা মুভির সিকুয়েল আসার একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। যদি এই মুভিটি ভালো পারফর্ম করতে পারে, তাহলে হয়তো বা এই মুভির একটি সিকুয়েল আসবে। তো প্রিয়জনেরা, এই ছিল রিসেন্টলি মুক্তি পাওয়া বড় মিয়া ছোট মিয়া মুভির কাহিনী। মুভিটির কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। যেহেতু নাইটেলসে আপাততভাবে নতুন মুভি দেওয়া সম্ভব হচ্ছে না, তাই এই চ্যানেলে নিয়মিত আমরা নতুন নতুন কিছু মুভি নিয়ে আসব। সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি সাইফ ছিলাম আপনার সাথে, আজকে বিদায় নিচ্ছি, কিন্তু শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভি দেখতে দেখতে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।